ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক ৮টি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে নবীন প্রবীণের অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন, পতনের আগে ১৫ বছরের শাসন আমলে দেশের অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। বৈদেশিক অভ্যন্তরীণ উৎস থেকে প্রায় ১৮ লাখ কোটি টাকার ঋণ, প্রায় $১৫০ বিলিয়ন বিদেশে পাচার, ১১.৬৬% মূল্যস্ফীতি, সীমাহীন অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, ১,৮২,০০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ, কর জিডিপি রেশিওর নিম্নমুখী প্রবণতা, বিনিয়োগ ও রপ্তানিতে খরা, আর্থিক খাতে চরম বিশৃঙ্খলা সহ বহু সংকট দেশের অর্থনীতিকে ঘিরে ধরার পেছনে বিগত সরকারের স্বেচ্ছাচারিতা, অদূরদর্শিতা এবং জবাবদিহিতার অভাবকে দায়ী করেছেন অনেকে। এসব সংকট মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতিকে সঠিক পথে ফেরানো অন্তর্বর্তী সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় করণীয় সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ এবং অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক আবু ইউসুফ, অন্তর্বর্তী সরকারের সামনে অর্থনৈতিক কি কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন, কিংবা কি কি চ্যালেঞ্জ আপনি দেখছেন? আসলে যেহেতু অর্থনীতি এমনিতেই একটা চাপের মুখে ছিল, একটা ভঙ্গুর অবস্থায় ছিল, এখন সেটাকে যদি আসলে অন ট্র্যাকে যদি নিয়ে আসতে হয়, সেখানে কোন জায়গায় হাত দিবে সেই জায়গাটা আসলে খুঁজে বের করাটা প্রথমে হচ্ছে তার কাজটা। একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে যে একটা শ্বেতপত্র প্রকাশ করা হবে। সেই শ্বেতপত্রটা অন্তত বাস্তব যে চিত্র, সেই চিত্রটা কি, আমি যদি বেসলাইন ইনফরমেশন আমার কাছে না থাকে, তাহলে আমি যদি পলিসি করতে যাই তাহলে সেটা এভিডেন্স বেসড পলিসি হবে না। কিসের উপর ডিপেন্ড করে আমি করব পলিসিটা করব? তো সেই জায়গাটা, কারণ তথ্য উপাত্ত এতদিন আমরা যেটা পেতাম সেটার গ্রহণযোগ্যতা নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল। আসলে কি আমাদের জিডিপি কি $460 বিলিয়ন? আসলে কি আমাদের পার ক্যাপিটা ইনকাম এত? আসলে কি আমাদের ইনফ্লেশন এত? এগুলো নিয়ে বিভিন্ন ধরনের একটা প্রশ্ন ছিল। এখন উচিত হচ্ছে যে সঠিক তথ্যটা প্রকাশ করা। এই যে একটা ডিনায়াল ফ্যাক্ট ছিল যে যে কোনো কিছু হলে এটাকে অস্বীকার করার প্রবণতা, অথবা কোনো সময় আন্ডার এস্টিমেট করা, কোনো সময় ওভার এস্টিমেট করা, তো সেই জায়গা থেকে বের হয়ে সঠিক যে তথ্যটা, সেই তথ্যটা, সেটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স হোক, সেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো হোক, সেটা বাংলাদেশ ব্যাংকের তথ্য হোক, এবং তথ্যের যাতে এক ধরনের সামঞ্জস্যপূর্ণ থাকে, সঠিক তথ্যটা। তো সেই জন্য প্রথম যে উদ্যোগটা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যে একটা মানে কি স্টেট অফ ইকোনমিটা কি অবস্থার মধ্যে আছে সেইটাকে তুলে ধরা। তো সেটাকে তুলে ধরার মধ্যে কতগুলো অগ্রাধিকার আছে, কারণ একসাথে তো আসলে অনেক বিষয়গুলো নেওয়া যাবে না, যে কোন জায়গায় আসলে মানে কোথা থেকে শুরু করতে হবে। প্রথম যে জিনিসটা দরকার সেটি হচ্ছে আসলে সুশাসনটা নিশ্চিত করা। এই যে গভর্নেন্সের যে বিষয়টা, আমরা যেটা বলছি যে ইনস্টিটিউশনস, স্ট্রং ইনস্টিটিউশন, যেটি আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যেটা 16 নম্বরে আমরা বলছি যে স্ট্রং ইনস্টিটিউশনস, এই যে ইনস্টিটিউশনসগুলোর যে দুর্বলতা, এই দুর্বলতাটাকে কাটিয়ে উঠে আমরা কিভাবে এটাকে একটা সুশাসনের পথে আমরা কিভাবে নিয়ে যেতে পারি। আপনি যদি পথে নিয়ে যেতে পারেন তাহলে একসময় কিন্তু আপনি এন্ড অফ দ্য টানেল আপনি কিন্তু পৌঁছতে পারবেন। তাহলে সেই জায়গাটা, যে গভর্নেন্সের যে প্রবলেমটা আছে, সেটি আপনি সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি সিস্টেম যদি ডেভেলপ করেন, সিস্টেমই আপনাকে আটকিয়ে দেবে। আপনি বিআরটিএতে যখন যাবেন, আপনার গাড়ির আপনার ট্যাক্স দেওয়া আছে কি নাই সেটা ছাড়া আপনার ফিটনেস হবে না। তাহলে একটার সাথে যে এই যে ইন্টারঅপারেবিলিটি, এই জায়গাগুলো আসলে আমাদের ধরতে হবে। এখন আমরা বলছি 1,82,000 কোটি টাকা যে খেলাপি ঋণ, আসলে কি সেটা 1,82,000 কোটি টাকা? আমরা যদি ডেফিনেশন দেখি, অনেক সময় দেখা গেছে কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে সুবিধা দিতে গিয়ে হয়তো এটা 2% রিফাইন্যান্সিং করেছে, যেটা হয়তো দরকার ছিল 15% রিফাইন্যান্সিং। তো এই যে বিভিন্ন জায়গায় করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটি হয়তো 3 লাখ 4 লাখ কোটি টাকা, এই জায়গাটা আসলে কত টাকা খেলাপি ঋণ। ইনফ্লেশন নিয়ে আমরা অনেক সময় দেখেছি। এখন দেখেন, এই যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই ইনফ্লেশন কিন্তু 14% আমরা দেখলাম যে
বিবিএসেরই তথ্য হচ্ছে 14%। খাদ্যমূল্যে। তার মানে এখন কোনো ধরনের কোনো চাপ নাই, তারা যে মানে তথ্যটা সেই খাদ্যমূল্য তথ্যটা কিন্তু 14+ 14+ এবং ওভারঅল 12% মতো। অর্থাৎ এই যে তথ্য, এই যে সঠিক চিত্রটা আনা, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আসছে। এখন আপনি যদি তথ্যটা সঠিক না থাকে, আপনি যার উপর ভিত্তি করে আপনি ডিমান্ডটা এস্টিমেট করছেন, যার উপর ভিত্তি করে আপনি ঘাটতিটা এস্টিমেট করছেন, সেটি কিন্তু তখন এট দ্য এন্ড গিয়ে তখন একটা বিপদের ধন্যবাদ মুখে আপনাকে পড়ে। জনাব জিয়াউর রহমান। বিগত সরকারের সময় যে পরিসংখ্যানগুলো আমরা দেখেছি সবই সূচকে একেবারে সবগুলোই ভালো। পরবর্তীতে আবার আমরা দেখলাম যে রপ্তানি আয় নাকি ডাবল করে দেখানো হয়েছে। এক একটা সংস্থার কাছ থেকে এক এক রকম ডেটা পাওয়া যেত, মানে যেটা সরকার সুমনতে পছন্দ করবে এমন ডেটাগুলোই সামনে নিয়ে আসতো, মানে মন গড়া কিংবা খুশি করার জন্য সব ডেটা। মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং সম্ভাবনাময় বাংলাদেশের অর্থনীতিতে এত সংকট কেন তৈরি হলো? ধন্যবাদ আশিক ভাই। আপনাদের এই প্রোগ্রামে আমি একাধিকবার বলেছি এই পরিসংখ্যান নিয়ে, কিন্তু বাংলাদেশের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান আসলে একেবারে নির্ভর করা যায় না। আমাদের দেশের অর্থনীতিবিদ গবেষকরাও করতে পারে না, বাইরেরও তো করতেই পারেন না, এবং সেটির উপর ভিত্তি করে আসলে কোনো অ্যাকশন প্ল্যান কোনো কিছু করা যায় না। যদি করে না, সেটা আসলে ফ্রুটফুল হবে না। জি, এবং এটা দুর্ভাগ্যজনকভাবে এটির মূল কারিগরে ছিলেন একজন মন্ত্রী, যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পরিসংখ্যান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আপনি জানেন, যিনি কথায় কথায় আমাদের সিঙ্গাপুরের স্বপ্ন দেখাতেন, কথায় কথায় আমাদের অস্ট্রেলিয়া বানিয়ে ফেলতেন। এই যে অস্ট্রেলিয়া বানিয়ে ফেলা, সিঙ্গাপুর বানিয়ে ফেলা, এই স্বপ্ন দেখানো বা তাদের যে অনিয়ম, দুর্নীতি কিংবা ব্যর্থতাকে আড়াল করার জন্য তাদের এরকম কিছু রোজি পিকচার তৈরি করা দরকার ছিল, যেগুলো এই ডেটা দিয়ে শো করা। আমার পার ক্যাপিটা ইনকাম তো এত বেড়ে গেছে। একজন মন্ত্রী তো বলেছেন, ঘুম থেকে উঠে দিয়ে সকালবেলা আমার মাথা পিছু আয় বেড়ে গেছে। এই যে একটা বয়ান, এই বয়ানের মূল উদ্দেশ্যই ছিল অনেক বেশি ভালো হচ্ছে, অনেক সুন্দর সম্ভাবনা আছে, সব জায়গায় আমরা একটা উইন্ডো ড্রেসিং এর ব্যাপার দেখেছি। আর এর আড়ালে যেন ব্যাপক লুটপাট বা আদার্স যা কিছু করা যায়, এর আড়ালে যেন আপনি অনেক বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করতে পারেন। বড় প্রজেক্ট মানে হচ্ছে বড় লুট, বড় প্রজেক্ট মানে বিদেশি ঋণ আনবেন, এগুলো জাস্টিফাই করা যায়। এই কারণেই কিন্তু এই ধরনের অ্যানোমালিসগুলো হয়েছে। এবং এখন দেখেন যে একের পর এক বেরিয়ে আসছে কত ধরনের অসঙ্গতি যে ছিল। এবং আমরা এমনকি গভর্নমেন্টের একাধিক সংস্থার মধ্যেও, এই যেমন রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং ইপিবি তথ্য মিলত না। বিশাল বড় তথ্য। আবার আপনি চালের মতো একটা বেসিক জিনিস কনজাম্পশন আপনি দেখেন, পরিসংখ্যান ব্যুরো এবং উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, এই দুইটার মধ্যে মাথাপিছু যে চালের চাহিদা বা ভোগ, এই দুইটার হিসাব মিলে না। তাদেরকে বছরে 10-12 লাখ টনের একটা ডিফারেন্স হয়ে যায়। এরকম নানা জায়গায় ছিল। তো আমার মনে হয় যে একটা ভালো খবর হলো যে আমাদের যে উপদেষ্টা, ওনারা কিন্তু স্বীকার করেছেন যে তথ্যে অসঙ্গতি আছে এবং অতীতে নির্ভরযোগ্য তথ্য আমাদেরকে সরবরাহ করা হয়নি। এবং ওনারা এখন বলেছেন যে এখন থেকে যেটি প্রকৃত তথ্য থাকবে সেই পরিসংখ্যানটাই আমরা প্রকাশ করব। 53 বছর পরে আমি মনে করি একটা বিশেষ সুযোগ এসছে, একটা বাক বদলের সুযোগ এসছে, অনেক রক্তের বিনিময়ের সুযোগটা এসছে। এবং এই সুযোগটাকে যদি কাজে না লাগানো হয়, তাহলে এরকম সুযোগ আবার কত বছর পরে আসবে, আদৌ আসবে কিনা, এর খুব সন্দেহ আছে। জাতি একটা ব্যর্থ জাতিতে পরিণত হবে। সুতরাং আমরা মনে করি যে এখন ইউসুফ ভাইয়ের সাথে আমিও মনে করি যে এই জায়গায় হাত দিতে হবে। আমার ডেটাগুলো যেন ঠিক থাকে, তথ্যপত্র ঠিক থাকে, সেগুলো দেখতে হবে। আমাদের অর্থনীতির কোথায় কোথায় ক্ষতগুলো ছিল, কীভাবে ক্ষতগুলো হয়েছে, সেগুলো আইডেন্টিফাই করতে হবে। এবং সেগুলো আইডেন্টিফাই করার পরে সে অনুযায়ী মেরামতের ব্যবস্থা নিতে হবে। ব্যাংকিং খাত, শেয়ার বাজার এবং অন্য পাওয়ার, জ্বালানি, বিদ্যুতের ওখানে কিন্তু বড় ধরনের অনিয়ম, দুর্নীতি হয়েছে। আপনি জানেন যে আমার ক্যাপাসিটি যা চাহিদা তার দ্বিগুণ উৎপাদন এর চুক্তি করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। বসে আমি ক্যাপাসিটি চার্জ দিয়েছি, এখন আবার আমি নিয়মিত বিদ্যুৎ সরবরাহই করতে পারি না। তো সুতরাং এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করে তারপরে হচ্ছে অ্যাকশন প্ল্যানে যেতে হবে। আমি মনে করি যত সংকটই হোক, এই অর্থনীতি এখান থেকে বাকবদল হবে, আমরা উত্তরণটা করতে পারবো। ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমরা জানি যে মূল্যস্ফীতি 11.5% ছাড়িয়ে গেছে, খাদ্য মূল্যস্ফীতি 14%-এরও বেশি। গত সরকার কিংবা বিগত সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা মুখে মুখে বলেছে, অন্যদিকে টাকা ছাপিয়েছে যাতাভাবে, কোনো নর্মের মধ্যে পর্যায়ে পড়ে না, এবং সেটাকে গুলো ছাপিয়ে দিয়েছে। এই বিষয়ে আপনার বিশ্লেষণ আমরা শুনতে চাই। ধন্যবাদ। মানে এই অর্থনীতিতে যে ভয়াবহ বিঘাতগুলো, ঠিক আছে, ওনারা দুজন খুব যথার্থই বলেছেন। আমি প্রথমে এইভাবে বলি, ধরে নেন আমার অর্থনীতি এখন এই মুহূর্তে যে অবস্থায় আছে, সে প্রচণ্ডভাবে ডায়াবেটিসে আক্রান্ত, বলতে গেলে ধরতে পারেন যে সিসিইউতে আছে, আইসিইউতে আছে। কারণ হচ্ছে কি, এই ডায়াবেটিসটাই এমন একটা জিনিস যে তাকে নানানভাবে চলৎ শক্তি তার রহিত হয়ে যেতে পারে, তার হাইপো হতে পারে। প্রফেসর ইব্রাহিম এই ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে 3টে ডির কথা বলেছেন। প্রথম ডি হচ্ছে ডিসিপ্লিন, দ্বিতীয় ডি হচ্ছে ডায়েট, তৃতীয় ডি হচ্ছে ড্রাগ, ওষুধ।
আমি মনে করি এটাও এখানে অত্যন্ত প্রয়োজন। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ডায়াগনোসিস করতে হবে, হ্যাঁ, সেখানে ডিসিপ্লিন ফেরত আনতে হবে সকলকে। আপনি সুশাসন জবাবদিহিতার কথা বলছেন, এইটা প্রথম, মানে সেটাই এটা উপরের থেকে আসতে হবে। এখানে কোনো কথা নাই যে এইটা করতে হবে তো এইটা করতে হবে। আর আমার পিছনে কোনো প্রকার, যেমন জিয়া যথার্থই বলেছেন যে জনগণ এখন কিন্তু নিয়ন্ত্রক, বা জনগণের কাছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়াতেই কিন্তু বিপদগুলো হয়েছে। এখন জনগণই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে বা স্থায়ী আস্থা আছে, সেইটাকে কাজে লাগাতে হবে। আজকে আপনি 2-3 দিন দেখেন, মানে আমি দেখতেছি পথে ঘাটে গান গেয়ে যেভাবে হোক, যেভাবে টাকা মানুষ দিচ্ছে, এটা কিন্তু একটা আস্থার পরিবেশ। আগে কিন্তু সব অনেকে ছবি তোলার জন্য যে ওই যে কি প্রধানমন্ত্রীর কি ইয়ে ছিল না, ওখানে দিতেন। ব্যাংকের কোনো ইয়ে ছিল না, কথা ছিল না, এবং টাকা দিচ্ছে জনগণ বা ব্যাংক, প্রচার হচ্ছে আমি দিয়েছি বা অমুক দিয়েছে বা ইত্যাদি দিয়েছে। অর্থাৎ একটা জনগণের সাথে একটা দূরত্ব সৃষ্টির যে ব্যাপারটা, সেইটা এই সরকার আজকে এই যে আন্দোলনের ফলে আসছে, এটাই একটা মৌলিক পরিবর্তন চিহ্নিত, যে এটা জনগণের বিজয়। ইট ইজ পিপলস পাওয়ার, ইট ইজ নট সাপোর্টেড বাই এ ফরেন সামথিং বা অমুক বা একটা বাহিনী বা একটা কিছু না। ইট ইজ ডান, ক্রিয়েটেড বাই দি পাবলিক, এবং ইট হ্যাজ গিভেন এ মেসেজ টু দি হোল ওয়ার্ল্ড, যে ওই ভূ রাজনীতির ভাইদেরকেও একটা মেসেজ দেওয়া হয়েছে যে আমরা একত্র যদি থাকি, আমরা এ করবে, তোমার কোনো ফর্মুলা আমার কাজে লাগবে না। তো সেই জন্যই এখন যেটা হচ্ছে ওই যে ডিসিপ্লিন, প্রথম পয়েন্ট, সুশাসন, জবাবদিহিতা, এবং এই সুশাসন এবং জবাবদিহিতাটা প্রতিষ্ঠা করে আস্থাটা ঠিক রাখতে হবে। আমাদের দেশে তো এই পরিসংখ্যান পরিপুষ্টকরণ প্রকল্প নেওয়াই হয়েছে। 2011 সালে 5টা প্রকল্প নিয়েছে, প্রত্যেকটাই হচ্ছে কিভাবে ডাটাবেস ঠিক করতে হবে, কিভাবে জিডিপির ফিগার, না ইচ্ছা করি আর কি। গরু মোটা তাজাকরণ প্রকল্প যেমন আছে না, গরুর যা অবস্থা, তার চেয়ে এটারে ফাফি দেওয়া আর কি। 16 নম্বর যে ইন্ডিকেটরটা, স্বচ্ছতা এবং পরিসংখ্যানের বিষয়টা, এটা থাকা, এটা ঠিক রাখা, এটা করতে পারলে হবে। আমি সব সমস্যার সমাধান একদিনে হবে না, করতে পারবো না, এটা এত পরস্পর প্রযুক্ত। যেমনটি বলেছেন আপনি, একটা ঠিক করতে গেলে আরেকটা এসে যাবে। তা সুতরাং সকলকে একটা সমন্বিত সকলকে একটা ইনক্লুসিভ চিন্তাভাবনায় নিয়ে করতে হবে। যেমন আমি এখন এই মুহূর্তে যদি মনে করি কে টাকা নিয়ে গেছে, আমি তখন তাদেরকে ধরবো বা করবো, আমার ধরতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আমার এনার্জিটা কি আমি ওখানে নষ্ট করব? আমার তো লোকবল নাই ওই রকম। আমি এখন বড় 4-5টা কোম্পানির পুরো সম্পদের হিসেব বিবরণী খুব চাচ্ছি, এতদিন চাইনি। তা চাইয়ে কি হবে? আমি তো ওইটাই অ্যাডমিনিস্ট্রেট করতে পারবো কিনা, পরীক্ষা করতে পারবো কিনা, আমি ও কাজ করবো। আমি এর অর্থই বলছি না যে আপনি ওটাকে ছেড়ে দেবেন, কিন্তু আপনাকে আগে ঠিক করতে হবে, আপনাকে নিজেকে সুস্থ সাবলীল করতে হবে, করে তারপরে। ধন্যবাদ আপনাকে। আবু ইউসুফ, ভেঙে পড়া আর্থিক খাতকে ঠিক করতে আসলে ব্যাপক ভিত্তিক সংস্কার প্রয়োজন, সেটা অনস্বীকার্য। তো শুরুটা আসলে কোথা থেকে প্রয়োজন? আপনি আপনার প্রাথমিক বক্তব্যে আপনি বলেছেন, কিন্তু সব কিছু নিয়ে একবারে পড়ে না গিয়ে একদম ওই শ্বেতপত্রটা দিয়ে এবং সুনির্দিষ্টভাবে আমি কোথায় কিভাবে যাব, কিভাবে করব, যাতে আমি কনস্ট্রাকটিভ ওয়েতে, মানে আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা যেন বাস্তবায়ন করতে পারি। আপনার কাছে শুনতে চাই। আসলে যেটি বলেছিলাম বা অন্যরাও বলেছেন, সেটি হচ্ছে যে একটা বার্তা এই দেয়ার একটা সুবর্ণ সময় এসছে, যে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এবং কেউ অন্যায় করে সে পার পেতে পারবে না। অর্থাৎ একটা বার্তা দিতে হবে, আপনি ব্যাংকের টাকা যদি আপনি নিয়ে যান, আপনাকে এই টাকাটা ফেরত দিতে হবে। অনেক সময় এমন পর্যায়ে চলে গেছে যে আসলে ফেরত না দিলেও হবে, সেরকম একটা জায়গায় চলে গেছে। তাহলে এই জায়গাটা থেকে এই বার্তাটা দিয়ে শুরু করতে হবে, যাতে যে আপনার এখানে কোনো ধরনের অন্যায় করে সেখানে পার পাওয়ার কোনো সুযোগ নাই, আপনি যত বড় প্রভাবশালী হন না কেন, সেটি একটা জায়গা। আরেকটা যেটা আমাদের, এই যে আপনি দেখবেন, এই যে আপনি ইনফ্লেশনের কথা বলেন, এটার জন্য যে অর্থনৈতিক কারণ তার চেয়েও বেশি কিছু কারণ আছে, অর্থনীতি বহির্ভূত কারণ। কারণ এই যে সাপ্লাই চেইন যেটা আছে, সেখানের মধ্যে পুরো সাপ্লাই চেইনটা তার মতো করে কাজ করতে পারছে না। এই যে আপনি যদি জায়গায় জায়গায় চাঁদা দিতে হয়, বিভিন্ন জনকে চাঁদা দিতে হয়, কিন্তু আলটিমেট কিন্তু তার যে মানে
ইয়েটা ইনসিডেন্সটা সেটা কিন্তু ভোগ করতে হয় কিন্তু জনগণকে। এই যে কস্ট অফ ডুইং বিজনেস কেন আমাদের 168তম থাকবে ওয়ার্ল্ডের মধ্যে, আমরা বলছি যে এটাকে আমরা 100-র মধ্যে নিয়ে আসব, কিন্তু বাস্তবিক আমরা দেখছি যে সেটা আমরা নিয়ে আসতে পারিনি। তো এই জায়গাগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, ডেফিনেটলি আমাদের একটা পরিবেশ আসবে, এবং সেই পরিবেশের ফলে এটার যে চেইন ইফেক্টগুলো আছে, যে রেমিটেন্স যোদ্ধা সে রেমিটেন্স দিবে, যে দেখে যে না আমি করের টাকা, আমি একজন ট্যাক্স পেয়ার্স হিসাবে আমি পরিশোধ করব 25%, আর যে ট্যাক্স দিবে না অথবা ইলিগেল মানি ইনকাম করবে সে দিবে 15%। এই যে ন্যায্যতার যে অভাব, এই যে ইনজাস্টিস, এই যে বৈষম্য যেটা, সেটা যদি আমরা দূর করতে পারি, ডেফিনেটলি আপনি দেখবেন, আমরা এখন দেখছি ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ত্রাণ নিয়ে সবাই বসে আছে, কারণ তাদের মধ্যে একটা কনফিডেন্স আছে যে একদিনে 1 কোটি টাকার উপরে টাকা আদায় হয়েছে, যে এই যে জনগণের মধ্যে একটা কনফিডেন্স আসছে আমার টাকার একটা সদ্ব্যবহার হবে, আমি যে পণ্যটা দিচ্ছি তার একটা সদ্ব্যবহার হবে। আপনি ঠিক এরকম একটা পরিবেশ সৃষ্টি করেন। আপনি যদি পাবলিক সার্ভিস, যে ঠিক আছে মানুষ কি করে যে কখনো একটা বিপদে পড়লে প্রথম যায় বিদেশের মধ্যে, সে প্রথম যায় পুলিশ স্টেশনে, তাহলে কেন সে এই জায়গায় যাচ্ছে, সে মনে করে তাহলে তার ট্যাক্স দিতে কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আপনাকে পরে আমি আবার আসবো। জনাব জিয়াউর রহমান, খেলাপি ঋণ, অর্থ পাচার, প্রকল্পে অস্বাভাবিক ব্যয়, রাষ্ট্রীয় অপচয়, এগুলো নিয়ন্ত্রণে মানে বিগত সরকারের সময় যা দেখেছি এগুলো নিয়ে যা তা হয়েছে, মানে কোনো হিসাব ছাড়া। তো এগুলো নিয়ে আসলে সুনির্দিষ্ট কি উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আমরা শুনবো একটি বিরতির পরে। দর্শক, বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টক, সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব জিয়াউর রহমান, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে অর্থ পাচার, খেলাপি ঋণ, প্রকল্পে অস্বাভাবিক ব্যয়, রাষ্ট্রীয় অপচয়, এগুলো নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট কি উদ্যোগ নেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন? অবশ্যই সুযোগ আছে, এবং সেটি যে আলোচনা আমরা ইতিমধ্যে করেছি, প্রধানতম কাজ হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন। যদি সুশাসন থাকে তাহলে তো আপনার যে দুষ্ট চক্র গড়ে উঠেছে, যে দুষ্ট চক্র ব্যাংক লুট করেছে, তারা তো সে লুট করার সাহস পেত না। কিন্তু আমরা অতীতে দেখেছি যে রাষ্ট্রের মদত, রাষ্ট্র বলা ঠিক হবে, রাষ্ট্র সরকারের মদতেই হয়েছে। একটি পরিবার যখন 7টি ব্যাংকের দখল নিয়ে নেয়, সেই বারবার অর্থনীতিবিদ সহ ব্যাংকাররা সহ সবাই যখন সতর্ক করার পরেও সরকার তাদেরকে সতর্ক করে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, কিংবা বেনামি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, সরকার কোনো ব্যবস্থা নেয়নি, তখনই কিন্তু এই ধরনের যারা অসাধু ব্যক্তি, লুটেরা, তারা কিন্তু অনেক বেশি সাহস পেয়ে যায়, অনেক বেশি বেপরোয়া হয়ে যায়। এটা একটি কারণ ছিল। পাচারের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। সুতরাং যদি দুটি কাজ করতে হবে, একটি হলো যে কোন কোন সিস্টেমের বা আইনের ফাঁক দিয়ে এগুলো হয়েছে সেগুলো অ্যাড্রেস করে সেই জায়গায় সংশোধন করতে হবে, পাশাপাশি এক্সাম্পল তৈরি করতে হবে শাস্তি দিয়ে। বড় বড় আপনি সকল গড়ে সকল অপরাধ দরকার নয়, আপনি 10টা 20টা 50টা বড় ঘটনা ধরে সেগুলো দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে হ্যাঁ, আমলারা বেশি পাচার করেছে কানাডায়, তথ্য আমাদের কাছে আছে। আমরা কি কোনো আমলা কিংবা আমরা কিছুই পাইনি। শুধু আমার মনে হয় যে অতীতে যা হয়েছে এর বাইরে এসে আবার অ্যাকশনে যেতে হবে, যে যাদেরকে আমরা প্রমাণ পাবো, যাদের সন্দেহ হবে, তাদের একদম শেষ পর্যন্ত গিয়ে তদন্তটা করব, সেই তদন্ত যেন বস্তুনিষ্ঠ হয় এবং শাস্তিটা যেন এভিডেন্স ভিত্তিক হয়, পলিটিক্যাল কিংবা উদ্দেশ্য ছাড়া, মানে একদম স্বচ্ছ যে বিচার সে যে দলেরই হোক, এবং সেটি যেন বস্তুনিষ্ঠ গ্রহণযোগ্য হয়। কারণ কি, সেটি যদি না হয়, আবার সরকার চেঞ্জ হলো, আবার সেই মামলায় গিয়ে আপিলে গিয়ে এটা বাতিল হয়ে গেল, তাহলে কিন্তু সেটি কোনো কাজ হবে না। তো আমরা এটা মনে করি, এবং ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যে পাচারগুলো হয়, সেটি বাংলাদেশ ব্যাংক, এনবিআর মিলে যৌথভাবে একটা কমিটি করে হোক, যেভাবে হোক সেটি মনিটর করতে পারে, যাতে এই ধরনের কালো টাকার জন্ম না হয়, তৈরি না হয়, সেই জায়গাগুলো আমাদের চিহ্নিত করতে হবে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। একদিকে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান তীব্র চাপ, অন্যদিকে কর জিডিপি রেশিওর নিম্নমুখী প্রবণতা, তাহলে অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতের চ্যালেঞ্জগুলোর মোকাবেলার যে রসদ সেটা পাবে কোথায়? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, আপনি প্রসঙ্গটা এনেছেন। রসদ নিজের থেকেই জোগাড় করতে হবে, কারণ যে অর্থ, যে ঋণ শোধ করার জন্য আমার ঋণের বোঝা বেড়েছে, সেই যে জিনিস তৈরি করার কথা ছিল সেইটার দিকে দেখতে হবে যে আমি সেই রিটার্নটা পেয়েছি। রাইট। আমার ওই চুক্তিপত্রগুলোতে আমার রিভিজিট করতে হবে,
যে আমি কি কি শর্ত দিয়ে কি কথা দিয়ে আমি এটা এনেছিলাম, আমি সেই জিনিস পাইনি, কিন্তু আমি তাকে করে, যেমন উদাহরণস্বরূপ ওইভাবে বলি যে 2015 সালের পরের থেকে বাংলাদেশ খুব আকারে বড় ধরনের সাপ্লায়ার্স ক্রেডিট এগুলো নিয়েছে, এবং ওই যে বিদ্যুৎ এবং কোনো কোনো খাতে একেবারে দেওয়া আছে, কি বলে ওই মনিটরিয়াম দেওয়া আছে স্পেশাল। হ্যাঁ, এইগুলো বাদ দিয়ে ওই চুক্তিগুলো আবার পড়তে হবে, রিভিজিট করতে হবে, করে তার সাথে আবার নেগোসিয়েশনে যেতে হবে যে তুমি এটা পাবে, এটা পাবে না, আমি এটা এখন দেবো না, দিতে পারবো না বলে ওটা ওখানে ডিসিপ্লিনে করতে হবে, ঠিক করতে হবে, সাজাতে হবে, সাশ্রয় করতে হবে আর কি। দ্বিতীয়ত হচ্ছে আমি যে রিটার্ন পাইনি সেই রিটার্নটা বা যে কাজ আমি শেষ করতে পারি নাই, মেগা প্রকল্পের কথাই বলি, সেগুলোকে যেটা একটা মোটামুটি শেষ পর্যায়ের দিকে আছে সেটাকে দ্রুত শেষ করে ওটার থেকে আমার রিটার্ন আসার পথে উঠতে হবে। আমি সব বানালাম, আমি পুকুর কাটলাম, সব কিছুগুলো মাছ চাষ করলাম না, এটা হলে হবে না। সুতরাং ওখান থেকে রিটার্নটা পাওয়ার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এই যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন হলো, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে টাকা আয় করে এই টাকা যদি আপনি এখানে পুনঃবিনিয়োগ করতেন তাহলে কর্মসৃজন হতো, অর্থনীতিতে একটা গতিশীলতা আসতো। আপনি সেইটা না করে সেই টাকাকে বাইরে নিয়ে গেছেন, যে সেখানে কর্মসৃজন তৈরি করেছেন, সেখানে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটিয়েছেন, ঘটিয়ে ওই জিনিস আমাকেই কিনতে হচ্ছে, রেখে ওখান থেকে ওই ডলার দিয়ে সে জিনিস কিনতেছে, কিনে আমার এখানে হচ্ছে। পাকিস্তানে বলে আমাদের বৈষম্যের কারণ কি ছিল, যে আমার চন্দ্রকোনাতে কাগজ উৎপাদন হচ্ছে, যে কাগজ আমি 6 আনায় কিনতে পারি, সেই কাগজ যাচ্ছে এখান থেকে করাচি যেয়ে করাচির থেকে কস্টিং ধরে 10 আনায় আমার কিনতে হচ্ছে। বৈষম্যের কারণ ওইটা। বৈষম্য বিরোধী আন্দোলনের আপাতত কোটা মেধার বিষয়টা বলেছে ঠিকই, কিন্তু এটা কিন্তু বহুদিনের পুঞ্জীভূত এই বঞ্চনার। সুতরাং এই জায়গাগুলোকে স্বচ্ছ করতে হবে। এটা যত করতে পারবেন অন্তর্বর্তী সরকার, তত জনগণের সাপোর্ট পাবেন, এবং জনগণের সাপোর্ট পেলে এটাই কিন্তু আমি মনে করি এটা একটি অন্যতম মহার্ঘ সুযোগ। এই সুযোগটা যদি কাজে না লাগানো যায় তাহলে জাতি কিন্তু আরো বেশি দেবে। সুতরাং এরকম যেন না হয় যে শুধু বোতলের পরিবর্তন হয়েছে। আমরা এটা নিয়ে আবু ইউসুফের কাছে আসতে পারি। কেউ কেউ বলছেন রাজস্ব খাতের ব্যাপক ভিত্তিক সংস্কার প্রয়োজন, বিশেষ করে এই খাতকে দুর্নীতিমুক্ত করাটাই একটা অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে অনেকে দেখছেন। এইটাকে আপনার আসলে দুর্নীতিমুক্ত করার কি করা উচিত, এবং মানুষের, আমরা কিন্তু বিনিয়োগের কথা বলছি, কিন্তু মানে মানুষের মধ্যে যদি শান্তি না থাকে, আস্থার জায়গা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু সেই বিনিয়োগ যেটা আশা করছি সেটা আসবে না। এই বিষয়টি যদি আপনি বলেন। আসলে আমরা যদি শুরু করতে চাই, সেটি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলা হয়েছে যে ওনারা যাতে ওনাদের সম্পদের যে বিবরণী ওনারা যাতে ডে 1 এখন যাতে দিয়ে দেয়, পরবর্তীতে সকল সরকারি কর্মকর্তা অথবা প্রত্যেককে যদি এরকম দেয়া হয় যে আপনি আপনার নিজের না, আপনার পরিবার, ইভেন প্রযোজ্য ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি যেটা হয় তাদের সম্পদের বিবরণী আপনি দিবেন। এবং এগুলো শুধু দেওয়া না, আপনি যদি সেটা অ্যাসেস করা হয় যে না 1 বছর পর পর অথবা প্রতি 5 বছর পর পর যে আসলে তার সম্পদ কতটুকু, সেইগুলো একটু বাড়লো এবং সেটার যুক্তিযুক্ত, অবশ্যই সেগুলা যদি আমরা করতে পারি, নিশ্চয়তা যদি করতে পারি যে না ঠিক আছে আমরা সেটাকে অ্যাসেস করছি, তখন মানুষের মধ্যে একটা ভয় কাজ করবে। এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু যখন স্বচ্ছতা আসবে, ডেফিনেটলি আমরা সেই জায়গা থেকে যে বেনিফিটটা, সেই বেনিফিটটা কিন্তু আমরা নিতে পারি। যেহেতু ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যেই দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, তাহলে এই সুযোগটা যদি, যেটা জিয়া ভাই বললেন বা স্যারও বললেন, আমরা যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি, এটা আমাদের একটা সুবর্ণ সময়। এই সুযোগটা আমরা কাজে লাগানো আমাদের খুবই জরুরি, এবং সেইটার জন্য এই সংস্কারগুলোর জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, দল মত এগুলোর ঊর্ধ্বে এসে যদি সবাই আমরা এই যৌক্তিক সময়টা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার যাতে শিক্ষা ক্ষেত্রে বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, যেখানে যেখানে দরকার সেই সংস্কারের কাজগুলো এমন একটা পরিবেশ যাতে সৃষ্টি করতে পারে যাতে আমরা গণতন্ত্র
যে বলছি আমরা গণতন্ত্রে যাতে আমরা পদার্পণ করতে পারি, সেই পরিবেশটা যাতে আমরা সৃষ্টি করতে পারি। ধন্যবাদ আপনাকে জনাব জিয়াউর রহমান। ব্যবসায়ীরা বলছেন দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা কাজ করছে, এটা দীর্ঘদিন ধরেই। কারণ গ্যাসের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম ডাবল করা হচ্ছে, কি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেবে, নিরবিচ্ছিন্ন, কিন্তু সেখানেও কিন্তু একটা প্রতারণা হচ্ছে। কারণ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কথা বলে রেট বাড়ানোর পর দেখা গেছে সে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। গ্যাস ফ্যাক্টরিতে ব্যবসায়ীরা আপনার শত কোটি টাকার ইনভেস্ট করেছে, কিন্তু গ্যাসই নেই, স্থবির হয়ে পড়ে আছে। এগুলো নিয়ে আসলে আমাদের কি করণীয় এবং এগুলোর এই স্থবিরতাগুলো দূর করার জন্য আমাদের কি করা উচিত? অবশ্যই এটাকে আমাদের খুব একটা প্রায়োরিটি দিতে হবে। কারণ আমি ইউসুফ ভাই যেটা বললেন যে মূল্যস্ফীতি একটা অগ্রাধিকারের জায়গা, আমি আরেকটা মনে করি যে আরেকটা অগ্রাধিকারের জায়গা হলো কর্মসংস্থান তৈরি করা। প্রতি বছর প্রায় 20 লাখ 22 লাখ নতুন মানুষ এই শ্রমবাজারে যোগ হয়, এবং এর মধ্যে আরেকটি পরিসংখ্যান যেটা সবচেয়ে আতঙ্কের, সেটা হচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমি যদি ভুল না করে থাকি, গত 5 বছরের সম্ভবত এরকম একটা পরিসংখ্যান দেখলাম 3 গুণ হয়েছে শিক্ষিত বেকার। তো এটা তো এত মানে এটা ভয়াবহ। কষ্ট করে পরিবারগুলো, আমরা সব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়ে, তাই না? জমি জমা বিক্রি করে অনেক কষ্ট করে ছেলে মেয়েকে শিক্ষিত করানোর পর তারা যদি আসলে কোনো কাজের জায়গা ক্ষেত্র খুঁজে না পায়, তাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন চলে আসে, সেটি কিন্তু আসলে খুবই খারাপ। এবং যখন একটি তরুণ প্রজন্ম কোনো স্বপ্ন থাকে না, হতাশার মধ্যে চলে যায়, সে এই জাতির জন্য আসলে একটা দুর্ভাগ্যের কিছু থাকে না। তো সুতরাং আমাদের কর্মসংস্থানের জায়গাটা কনফার্ম করতে হবে, এবং ব্যবসা যেটা আপনি বললেন বিনিয়োগের জায়গাটা, এর মধ্যে আপনি নিজেই কিছু ইস্যু তুলে নিয়ে এসেছেন যে বিদ্যুতের দাম বেড়েছে কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আসে নাই, গ্যাসের দাম বেড়েছে, সেখানে কিন্তু বলা হয়েছিল যে আমরা দাম বাড়াচ্ছি কারণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। সরকার কমিটমেন্ট রাখে নাই, সেটা একটু বড় খারাপ বিষয় নিঃসন্দেহে। আপনি কমিটমেন্ট না রাখলে, আপনার কমিটমেন্টের ভিত্তি করে যে বিনিয়োগ করলো, সেই বিনিয়োগের ঘানি তো তাকে টানতে হবে। সে ব্যাংক থেকে ঋণ নিলে তাকে কিস্তি শোধ করতে হবে, ইন্টারেস্ট পরিশোধ করতে হবে, সেগুলো একটা বিষয়। আপনি চাঁদাবাজি ছিল, নানা জায়গায় নানা লাইসেন্স পাওয়া, অনুমোদন পাওয়ার, এইগুলো একটা জটিলতা তো ছিলই। এর পাশাপাশি আরও কিছু সংকট তো ছিল। গত 1 বছর ধরে যে এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেই এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো ডলারের অভাবে এলসি করতে পারছিল ঠিক মতো। তার তো কাঁচামাল আনতে হবে, যেগুলো সবাই এক্সপোর্ট করবে এরকম না। যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি তারা হয়তো এলসি করতে পেরেছে, কিন্তু যারা ডোমেস্টিক মার্কেটের জন্য প্রোডাকশন করে সে কিন্তু এলসি ওইভাবে করতে পারেনি। তো সে তার প্রোডাকশন ক্যাপাসিটি 30, 40, 50% সর্বোচ্চ ইউজ করতে পেরেছে, কিন্তু তার একটা ফ্যাক্টরি যদি আপনার 70% পর্যন্ত প্রোডাকশন ক্যাপাসিটি ইউজ না করতে পারে, সে তো প্রফিটই থাকতে পারে না। এক, দ্বিতীয়ত হচ্ছে তার হয়তো 70% পর্যন্ত ক্যাপাসিটিতে চালানোর প্ল্যান করে জনবল নিয়োগ দেওয়া আছে, সে যদি 40% ক্যাপাসিটিতে চালায়, তাহলে তার 30% জনবলের কি হবে? সে কি বসে বসে বেতন দিবে? বাধ্য হয়ে তাকে ছাঁটাই করতে হয়েছে, অনেক লোক বেকার হয়েছে। সুতরাং এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। যে কথা একটু আগে বলছিলাম যে আমাদের কিভাবে রিজার্ভের অবস্থাটা ভালো করা যায়, বৈদেশিক মুদ্রার প্রবাহটা ভালো করা যায়। একদিকে হচ্ছে আমাদের রেমিটেন্সের প্রবাহটা বাড়াতে হবে, পাচারটা মিনিমাইজ করতে হবে। বন্ধ হয়তো কোনোদিনই করা যাবে না, কিন্তু মিনিমাইজ তো করা যাবে। পাশাপাশি আমাদের কীভাবে বিদেশি গ্র্যান্ট অনুদানগুলো একটু বেশি করে আনা যায়, সেই চেষ্টা করে হলেও আমাদের এই প্রভাবটা বাড়াতে হবে, যাতে কোনো এলসি খুলতে গিয়ে কোনো সমস্যা পড়তে না হয়, র ম্যাটেরিয়ালসের জন্য আমার উৎপাদন ব্যাহত না হয়। এই জায়গাগুলো এনশিওর করতে হবে। আর আরেকটি বড় সংকট তৈরি হয়েছে এটা একটা ডিলেমা বড় ধরনের, সেটা হলো যে আপনি মূল্যস্ফীতি কমানোর জন্য আপনাকে নীতি নির্ধারণী সুদের হার বাড়াতে হচ্ছে। ব্যাংকের সুদের হার অনেক বেড়ে গেছে। ব্যাংকের সুদের হার যদি আবার বেড়ে যায়, ল্যান্ডিং রেট বেড়ে গেলে উদ্যোক্তাদের জন্য কিন্তু তার কস্টিং বেড়ে যায়। এই কস্টিংয়ে, এই উচ্চ সুদের ঋণ নিয়ে তার পক্ষে বিনিয়োগ করে রিটার্ন এনে সাস্টেন করা কতটা সহজ? সুতরাং এই জায়গায় কীভাবে মিনিমাইজ করা যায় তাদের কস্টিংটা, অন্যান্য দিক থেকে সাপোর্ট দেওয়া যায়, সেইগুলো মিলিয়ে যদি করা হয় আমার মনে হয় যে এই স্থবিরতা কিছুটা কাটবে। ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা যদি প্রায়োরিটি ঠিক করতে চাই, যে শ্বেতপত্রের কথা হচ্ছিল যে ওটা হলে সবচেয়ে ভালো হতো, আমরা জানতাম যে কোথা থেকে আমরা শুরু করব কিংবা কিভাবে কাজগুলো হবে। যদি আমরা প্রায়োরিটি ঠিক করতে চাই, তাহলে কোন কোন খাতে সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে আপনি মনে করেন, এবং দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আপনার প্রত্যাশা শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ। প্রথমেই হচ্ছে রাষ্ট্র আর সরকার, এই দুটোর পার্থক্যটা ঠিক রাখতে হবে, করতে হবে। মানে সব মিলিয়ে ফেললে না, কারণ সবচেয়ে বড় সমস্যা হয়েছে সরকারই রাষ্ট্রকে অধিগ্রহণ করে ফেলেছে। অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আর রাষ্ট্রীয় নাই, দলীয় বা সরকারি হয়ে গেছে। এই জায়গাটা থেকে এটা আলাদা করতে হবে। এখানে ওই যে আস্থার প্রশ্ন আসবে, এখানে ওই প্রতিশ্রুতির প্রশ্ন আসবে, যে যার যার যেমন মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেমনটা বলেছেন যে আপনারা বলেন আপনারা রেমিটেন্স পাঠাতে গেলে কোথায় কোথায় আপনার অর্থাৎ সরাসরি ডাইরেক্ট এতে যেতে হবে। অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা পালন করতে হবে। সেখানে যদি
ঘুষ বা দুর্নীতি বা এই ব্যাপারগুলোকে যদি থামানো যায়, আমি মনে করি যে আস্থা ফিরিয়ে আসবে। অনতিবিলম্বে এই কালো টাকা সাদা টাকার এই প্রভিশন এখনই আইন করে বন্ধ করে দিতে হবে। দিয়ে ওখানে আইন আছে, ওই খতে আছে যেটা, যে কেউ যদি এরকম হয় তাহলে সে যা তার প্রযোজ্য কর সেটা দেবে, জরিমানা দেবে এবং সেটাই হবে। এখানে ওই শর্ত বলা যাবে না, দরকারই নাই, বলাটাই অন্যায় হবে, কবিরা গুনাহ হবে যে কেউ প্রশ্ন করবে না তোমার ওই টাকার। প্রশ্নের যেখানে প্রশ্ন আছে তখন হবে, প্রশ্ন হবে না হবে। আমি এই আগ বাড়িয়ে কেন তাকে দেই? এটা দেই মানে কি, ওরে শুধু দিলাম না, আমি আমার অর্থনীতিকে করাপ্টেড করলাম, আমি আমার মানুষকে নিরুৎসাহিত করলাম, এবং মানুষের মধ্যে একটা চেতনা এইভাবে হলো যে আমি বরং পর কেন দিতে যাব, আমি তো এইভাবে দিতে পারি। এই ধরনের কোনো কথাবার্তা, এই ধরনের কোনো বিষয় থাকবে না। এখানে স্বচ্ছতাই আনতে হবে এবং সবসময় ইচ্ছা থাকবে, লক্ষ্য থাকবে জনগণকে রাখতে হবে। যেমন এই সিন্ডিকেটকে যদি আপনি ঠিক মতন যদি করতে পারেন, হ্যাঁ, এবং রাজশাহীর 12 টাকার আলু এখানে 45 টাকায় কেন আসবে এটা তো জানা নতুন করে, এটা শ্বেতপত্র প্রস্তুত করা লাগে না, এমনি বোঝা যায়। আমি যদি সেগুলো স্টপ করাতে পারি, ওই যে উনি বলতেছিলেন, আমি পেপারেও দেখলাম রিসিট দিচ্ছে, চাঁদার রিসিট, আগেরও যে রিসিট এখনো সেই রিসিট। এইটা কিন্তু সকল পক্ষকেই আমরা আহ্বান জানাবো, বি কেয়ারফুল, গো টু দি পাবলিকের সেন্টিমেন্টটা বুঝবার চেষ্টা করেন, কেন পাবলিক খেপে উঠছে আপনাদের বিরুদ্ধে বা ইত্যাদি, সেইটা আগে ঠিক করেন। অর্থাৎ আপনি আগে নিজেকে স্বচ্ছ করেন। আমি প্রাইভেট সেক্টরকে উন্নতি করতে চাই, আমি একজন রেগুলেটর, তাহলে কি হবে? প্রথমে আই হ্যাভ টু প্রাইভেটাইজ মাই সেলফ, রাইট, আদারওয়াইজ আই ক্যান নট ডু জাস্টিস টু দেম। তা সুতরাং আগে সকলকে, সেই যারা রাজনৈতিক দল, যারা রাষ্ট্র চালাবেন বা এই করবেন, আমি তাদের বলি যে দে শুড গো টু দি পাবলিক, দে শুড রিড দ্য সেন্টিমেন্ট অফ দি পাবলিক, এবং কি করতে পারবেন সেটা। এই যে মাওলানা ভাসানী কোনো সময় ক্ষমতায় যেতে চাইতেন না কেন? ওই জন্যই বলে তাহলে তো আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। ধন্যবাদ। কয়েকটা সেকেন্ডে জাস্ট একটু বলতে চাই, যেহেতু এই প্রথম কোনো অনুষ্ঠানে আসলাম এই দ্বিতীয় স্বাধীনতার পরে, একটা জায়গায় যদি আমরা একটু, যে সরকার একা তো সবকিছু করতে পারবে না, আমরা যদি নিজেকে দিয়ে শুরু করি, আমি সেটা শিক্ষক হই, আমি ব্যবসায়ী হই, আমি আমলা হই, আমি পলিসি মেকার হই, আমি আমার আগে কি করেছি সেটা ভুলে গিয়ে আমি নতুন করে যদি যাত্রা শুরু করি, জীবনটাও যদি আমি নতুন করে যদি শুরু করি যে না আমি নিজেকে বদলাবো, তাহলে দেখবেন সমাজ বদলাবে, আপনার পরিবার বদলাবে, আপনার রাষ্ট্র বদলাবে, এবং যেই ছাত্র জনতার যে আন্দোলনের ফলে যে রাষ্ট্র আমরা পেয়েছি সেটা তখনই সার্থক হবে। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আর্থিক খাতকে ঠিক পথে আনতে হলে সবার আগে সব খাতের তথ্য ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকার অর্থনীতির প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এটা একটি ইতিবাচক দিক। এতে আর্থিক খাতগুলোর সংস্কারে কার্যকর রূপরেখা প্রণয়ন করা সহজ হবে। দেশে আর্থিক খাতকে রাজনীতিকরণ করা থেকে বিরত থাকতে হবে, রাজস্ব খাতে সংস্কার করতে হবে, অনিয়ম দুর্নীতিমুক্ত করতে হবে। কর জিডিপি রেশিও বাড়াতে হলে করের টাকার দৃশ্যমান গুণগত ব্যয় নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় অপচয় ও ব্যয় শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। দেশে একটি বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে হবে। মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি সহজ করতে হবে। সব ধরনের চাঁদাবাজি ও ঘুষের সংস্কৃতি পুরোপুরি বন্ধ করতে হবে। ব্যবসায় ব্যয় কমাতে হবে, অর্থ পাচার নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক করতে দেশে বৈদেশিক অনুদান ও বিনিয়োগ আনতে হবে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।